নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছি আমি পূজাশ্রী ভদ্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ডিএনএ টেস্টে 5 মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। এদিকে মৃত্যুর মিছিলে যুক্ত হলো আরও একটি নাম। দুপুরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কিশোর মাহতাব। এখনও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া জ্যোতি। কঠোর নজরদারি, 4 স্তরের নিরাপত্তা, শুনশান নীরবতা। জাতীয় বার্ন ইনস্টিটিউটে রাখা হয়েছে সীমিত প্রবেশাধিকার, কিন্তু বিষণ্ণতা যেন পাঁজর ছোঁয়ার লিপ্সায়। বৃহস্পতিবার 1:50 জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে মাইলস্টোন স্কুলের ছাত্র মাহতাব উদ্দিন ভূঁইয়া। বয়স 13 বছর। তার শরীরের 85% ছিল দগ্ধ। এ নিয়ে মাইলস্টোন দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 33 জনে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটের চিকিৎসাধীন 44 জন, যাদের অধিকাংশই শিশু। এদের মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ইতিমধ্যেই সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে 13 জন। নতুন করে ভর্তি হয়েছেন আরও একজন। ডিএনএ টেস্টে 5 জনের মরদেহের পরিচয় শনাক্ত করেছে সিআইডি। স্কুলের শিক্ষার্থী ওকিয়া ফেরদৌস নিধি, লামিয়া আক্তার সোনিয়া, আফসানা আক্তার প্রিয়া, রাইসা মনি এবং মারিয়াম উম্মে আফিয়া। গতকাল সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে রোগীদের 3টি ক্যাটাগরিতে ভাগ করে চলছে চিকিৎসা। আশঙ্কাজনকদের রাখা হয়েছে নিবিড় পরিচর্যায়। সব রোগীদের জন্য আলাদা প্লাজমা, ড্রেসিং ও ইনফেকশন কন্ট্রোল ইউনিট প্রস্তুত করা হয়েছে। চিকিৎসা সহযোগিতা জোরদারে ভারত থেকে আসা একটি মেডিকেল টিম ইতিমধ্যেই বার্ন ইনস্টিটিউটে কাজ করছে। সন্ধ্যায় চীন থেকে আরও একটি বিশেষজ্ঞ দল আসার কথা রয়েছে। চিকিৎসকরা বলছেন, পরবর্তী 48 ঘন্টা এখনও সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ সময়। প্রতিদিন একটি জীবন থেমে যাচ্ছে বার্ন ইউনিটে। শুধু চিকিৎসা নয়, প্রয়োজন রাষ্ট্রের সক্রিয় সহায়তা আর দীর্ঘমেয়াদী পুনর্বাসন পরিকল্পনা। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা। উত্তরার দিয়াবাড়িতে ঘটে যাওয়া বিমান বিধ্বস্তের ঘটনায় এখনও স্তব্ধ এলাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাঙ্গণে এই ট্র্যাজেডিতে আহতের দীর্ঘ সারি, প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর মিছিল। সেনাবাহিনী বলছে, সার্বিক নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল সেদিন ঘিরে রেখেছিল প্রশাসন। মাসুদ পারভেজকে সাথে নিয়ে জিহাদুল ইসলামের রিপোর্ট। বিমান বিধ্বস্তের ঘটনায় এখনও নিস্তব্ধতা। প্রধান ফটকের সামনে ভিড় করছে স্বজনরা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনটি যেন পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। কেউ সন্তান হারিয়েছেন, কেউ বাবা মা। অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। আইএসপিআর জানিয়েছে, হতাহতের সংখ্যা ছাড়িয়েছে 1.5 শতাধিক। নিহতের সংখ্যাও অনেক। এখনও খোঁজ মেলেনি কয়েকজনের। স্কুল কর্তৃপক্ষ বলছে, কাজ চলছে হতাহত ও নিখোঁজদের তথ্য সংগ্রহে, আর পরিচয় শনাক্তের পর হস্তান্তর করা হচ্ছে মরদেহ। যুদ্ধবিমানটি বিধ্বস্তের খানিকক্ষণ পরেই সেদিন মাইলস্টোনে সাধারণের প্রবেশ বন্ধ করে দেয় সেনাবাহিনী। প্রশাসনের তৎপরতায় চলে উদ্ধার কাজ। পরবর্তীতে প্রশ্ন ওঠে নিহত ও আহতের সঠিক সংখ্যা নিয়ে। তবে দুপুরে পরিদর্শনে গিয়ে সেনা কর্মকর্তা জানায়, নিরাপত্তার স্বার্থেই এমন সিদ্ধান্ত। দুর্ঘটনাস্থল থেকে উৎসুক অভিভাবক বা যারা এখানকার স্কুলের ছাত্র ছাত্রী বা অন্যান্য মানুষজন ছিলেন, তাদেরকে দূরে রাখার জন্য চেষ্টা করেছি, যাতে এই আগুনটি ছড়িয়ে পড়ে আর কোনো ব্যক্তি, আর কোনো প্রাণ আমরা হারিয়ে না ফেলি। মাইলস্টোনের ঘটনায় নিহত 2 শিক্ষককে দেয়া হবে রাষ্ট্রীয় সম্মাননা। দুপুরে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এক সভায় গৃহীত হয়েছে এমন সিদ্ধান্ত। আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারকে সর্বোচ্চ সহায়তা দেবে সরকার। সভায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা ও মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়া শুক্রবার দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য প্রার্থনার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। আরিয়ান হয়তো বড় হয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখত। বাপ্পি হয়তো আঁকত বাড়ির দেয়ালে রঙিন রঙে ভবিষ্যতের ছবি। সারা বাড়ি মাতিয়ে রাখা দুষ্টু উমায়ের আজ শুধুই অতীত।
তবে মাইলস্টোনে বিমান বিধ্বস্তে নিহতদের বাবাদের আক্ষেপ, বাধ্যতামূলক কোচিং না থাকলে বাড়ি ফিরত শিশুরা। মাসুদ পারভেজকে সাথে নিয়ে সানিয়া আহমেদের রিপোর্ট। নয়নের মনিরে খুঁজে পাচ্ছি না, শুধু আগুন জ্বলতেছে ওর ক্লাসের সামনে। সকালবেলা স্কুল ব্যাগ গুছিয়ে বের হয়েছিল তারা। কেউ মার হাতে হাত রেখে হাঁটছিল, কেউ পাশের বন্ধুর হাত ধরে করছিল গল্প। এক মুহূর্তে নিভে গেল 3টি জীবন, 3টি হাসি মুখ, 3টি স্বপ্ন। আমার ছেলে গাছ ভালোবাসতো, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে গাছ লাগাই দিয়ে। স্বপ্নগুলো আজ ভস্ম হয়েছে ধোয়ার কুণ্ডলিতে। আজ শুধুই শোক, শুধুই চোখের জল, একটি অপার প্রশ্ন, কেন? 3টি শিশু, 3টি তারা হারিয়ে গেল সেই আকাশেই, যেখানে তারা শুধু তাকিয়ে থাকতো বিস্ময়ে। খুব আদরের সন্তান ছিল। আরিয়ান, বাপ্পি আর উমাইর নতুন বইয়ের গন্ধে যারা মুগ্ধ থাকতো, রঙিন পেন্সিল নিয়ে যারা ভবিষ্যতের ছবি আঁকতো, হোমওয়ার্ক শেষ না করেই টিভি দেখার বায়না ধরতো। 3টি হৃদয়ের স্পন্দন। টিফিনের বক্সটা ওর মার হাতে দিয়া হাসি মুখে ওর লাঞ্চ বক্সটা নিছে, কিন্তু মনে হয় না আমার ছেলে লাঞ্চ খাইতে পারছে। কারো হাতে ছিল টিফিন বক্স, কারো মুখে নতুন কবিতার লাইন, কিন্তু হঠাৎ একটা বিকট শব্দ, একটা আগুনের হলকা, আকাশ থেকে নেমে এলো মৃত্যু। আমার মেয়েটা ছোট, 2 বছর বয়স, শুধু ভাইয়াকে খুঁজে। কদিন আগেও 10 বছরের চঞ্চল উমাইর মাতিয়ে রাখত সারা বাড়ি। আজ তার কবরের কাছে একটু পর পর ছুটে যাচ্ছেন বাবা, চোখে জল আর হায় আফসোস। এটা গল্প হলেও পারত। আমার ছেলের মুখটা জ্বলে গেছে, পিঠগুলো পুড়ে গেছে। আমার ভাইয়া সেনাবাহিনীর গাড়ির সাথে হসপিটালে যায়। যদিও নিয়তির ওপর কিছু নেই, তবুও বাবাদের আক্ষেপ, যদি স্কুলে বাধ্যতামূলক কোচিং ব্যবস্থা না থাকতো তাহলে দুর্ঘটনার আগেই বাড়ি ফিরত নয়ন মনিরা। দুজনের ছুটি 1টা বাজে হয়, কিন্তু এই কোচিং বাণিজ্যের কারণে, কোচিং এর কারণে আমার ছেলের হারাইলাম। ছুটি হয়ে গেছে, কিন্তু মাইলস্টোনের যে কোচিং বাণিজ্য, এই কোচিং বাণিজ্যের জন্য বাধ্যতামূলক আমার ছেলেটাকে ওরা আটকে রাখে আর কি, কোচিং করার জন্য। আরিয়ান, বাপ্পি আর উমাইরের মতো ফুলবাগানের আরও যেসব কলিরা বাবা মায়ের কোল খালি করে পাড়ি জমিয়েছেন অজানায়, তাদের ঘরে আজ নীরবতা, তাদের স্কুল বেঞ্চের জায়গাগুলো ফাঁকা, তারা আর ফিরবে না। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা। ফ্যাসিস্ট সরকারের সময় দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতি বাতিল করল অন্তর্বর্তী সরকার। অন্যদিকে ফৌজদারি আইন সংশোধন করে পরিচয়পত্র প্রদর্শন ছাড়া কাউকে গ্রেফতার না করা, স্বজনকে 12 ঘন্টার মধ্যে অবহিত করার বিধান রেখে আইন সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। ওনাদেরকে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে। গুম নির্যাতন এড়াতে ফৌজদারি আইন সংশোধনের কথা জানান আইন উপদেষ্টা। সন্দেহজনক কেউ গ্রেপ্তার করলে লিখিত আকারে সংশ্লিষ্টকে জানাতে হবে। র্যাব গ্রেফতার করে বলতো যে পুলিশ জানে, পুলিশ গ্রেফতার করে বলতো যে অন্য এজেন্সির নাম বলতো। তা আমরা আইনে বলেছি যেই সংস্থায় গ্রেফতার করুক, তাদের কনসার্ন অফিসে গ্রেফতারকৃত ব্যক্তি কেন গ্রেফতার করেছে, কোন আইনে গ্রেফতার করেছে, 12 ঘন্টার মধ্যে কার সাথে যোগাযোগ করেছে, সমস্ত তথ্য সেখানে থাকতে হবে। ধরেন যদি এসবি গ্রেফতার করে, এসবির এখানে থাকতে হবে এবং সাথে সাথে সেটা সংশ্লিষ্ট কনসার্ন পুলিশের থানাতে পাঠিয়ে দিতে হবে। উপদেষ্টা পরিষদে এছাড়াও স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই। এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে এবং প্রত্যেকটি ক্ষেত্রে হবে, সেটা সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ। এবং আপনারা জানেন যে জেলা পরিষদ সরাসরি প্রত্যক্ষ ভোটে যেহেতু নির্বাচিত হয় না, সেখানে প্রতীকের বিষয়টি নেই।
ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে পে কমিশন গঠন করেছে সরকার। বেতনের যে অ্যাডজাস্টমেন্ট সেটা এখনো ঠিক মতো হয়নি, সেই জন্য গভর্নমেন্ট মনে করেছে যে একটা পে স্কেল হওয়া উচিত এবং এই পে স্কেলটা নেতৃত্ব করবেন ডক্টর জাকির আহমেদ খান, উনি ফর্মার ফিনান্স সেক্রেটারি ছিলেন। রাজনৈতিক দলগুলোর জাতীয় ঐক্যমতের ভিত্তিতেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হবে বলেও জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। বিচারপতি খায়রুল হককে দেশের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে তার সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব। গণতন্ত্রের বিরুদ্ধে তার মতো যারা অবস্থান নিয়েছে সবাইকে শাস্তির আওতায় আনারও দাবি জানান মির্জা ফখরুল। বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ত্রয়োদশ সংশোধনী সম্পর্কিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের প্রধান ছিলেন, আর সে বেঞ্চেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হলেও পরপর দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার নির্দেশ ছিল। তবে খায়রুল হক অবসরের পর বিচারিক ক্ষমতা না থাকা সত্ত্বেও বাসায় বসেই তিনি সে রায় পাল্টে দেন। সকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বন্ধের মূল কারিগর এই খায়রুল হককে গ্রেপ্তার করা হয়। আর এই খবরের প্রতিক্রিয়া জানাতে গুলশানে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। দেশের একজন বড় শত্রু গ্রেপ্তার হলো জানিয়ে মির্জা ফখরুল শুকরিয়া আদায় করে তার অপকর্মের সুষ্ঠু তদন্ত করে যথাযথ বিচারের দাবি করেন। বিলম্ব হলেও যে এতদিন পরে তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার, সেই জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সঠিকভাবে তার তদন্ত হবে সব বিষয়গুলোর এবং তার সঠিকভাবে তার বিচার কার্য সম্পাদন হবে, সেটাই আমরা আশা করি। এছাড়াও শিশু একাডেমিকে সরিয়ে নেয়ার পরিকল্পনা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান তিনি। এটাকে ওইখান থেকে সরানোটা আমি মনে করি একেবারেই সঠিক সিদ্ধান্ত হবে না এবং এ ব্যাপারে আমাদের খুব স্পষ্ট বক্তব্য যে আমরা চাই না যে শিশু ভবনটি সেই জায়গা থেকে আপনার স্থানান্তরিত করা হোক। জাতি গঠনে বাধা হয়ে দাঁড়াক এমন কোনো সিদ্ধান্ত যাতে সরকার না নেয় সেদিকেও সরকারের দৃষ্টি আকর্ষণ করেন বিএনপির এ নেতা। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ গড়তে জেলায় জেলায় এনসিপির পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ ব্রাহ্মণবাড়িয়ায় পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি। জেলা শহরের রেলগেট এলাকা থেকে পদযাত্রা শুরু হয়, মুক্ত মঞ্চে হয় সমাবেশ। আবুল হাসনাত মোহাম্মদ রাফির রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুল মনির শুভ। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় পদযাত্রা শুরুর আগে গণ অভ্যুত্থানের 20 শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। সার্কিট হাউসে হয় এই সাক্ষাৎ। শহীদদের স্বজনদের সাথে সাক্ষাতের পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জেলা পরিষদের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। নেতৃত্ব দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শহর ঘুরে আব্দুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চে হয় সমাবেশ। বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী গ্যাসের চাহিদা পূরণ করলেও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস থেকে বঞ্চিত রয়েছে। যেসব রাজনৈতিক দল নিজেদের দলীয় অবস্থান থেকে সরে এসে সংস্কারের ঐক্যমত্যের পক্ষে কাজ করছেন তাদের ধন্যবাদ জানান আহ্বায়ক নাহিদ। বলেন, জাতীয় নাগরিক পার্টি সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে। যে সকল রাজনৈতিক দল নিজেদের দলীয় অবস্থান থেকে সরে এসে সংস্কারের ঐক্যমত্যের পক্ষে কাজ করছেন সে সকল রাজনৈতিক দলকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা জুলাই আগস্ট মাসের মধ্যে 5 আগস্টের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র আদায় করতে পারবো। সদস্য সচিব বলেন, জীবন এবং রক্ত দিয়ে চাওয়া বাংলাদেশের পরিবর্তনকে যদি থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে আবারও রাজপথে হাজির হবেন। আমরা যখন সংস্কারের কথা বলি তখন বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে আমরা ঢেলে ঠেকাবার কথা বলি। বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে অর্ধ শতাব্দী ধরে দলীয় ব্যবস্থার মধ্য দিয়ে পরিচালনা করা হয়েছে। সভায় দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বক্তব্য রাখেন। অভিযোগ করে বলেন, মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হচ্ছে। আমাদের অতীতের শাসকরা আমাদের একটা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা দিয়ে গিয়েছে। আপনি রাস্তায় বের হন। পদযাত্রায় অংশ নেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। সিরাজুল মনির শুভ, নাগরিক।
পাল্টা শুল্ক কার্যকরের সময় ঘনিয়ে এলেও মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে তৃতীয় দফায় দর কষাকষিতে এখনো সময় দেয়নি। তবে শুক্রবার অনলাইনে একটি বৈঠক হতে পারে দেশটির সঙ্গে। এদিকে মার্কিন শুল্ক কর নিয়ে উদ্বেগে রয়েছে দেশের রফতানিকারকরা। সাইদ আরমানের রিপোর্টে বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কার্যকর হওয়ার কথা 1 আগস্ট থেকে। এর জন্য চুক্তির খসড়া পাঠিয়েছে দেশটি। প্রস্তাবিত 37% থেকে মাত্র 2% কমিয়ে নতুন হার চূড়ান্ত করেছে বাংলাদেশের একক গন্তব্য হিসেবে রপ্তানির বড় এই দেশ। রপ্তানিকারকরা রীতিমতো উদ্বেগে দিন পার করছেন। প্রশ্নের মুখে সরকারের কূটনৈতিক তৎপরতা, কারণ সরকার দ্বিতীয় দফায় বৈঠক করেও কোনো সুফল আনতে পারেনি। সময় চাওয়া হয়েছে তৃতীয় দফার দর কষাকষিতে। বাংলাদেশ বেশ কিছুদিন আগে এ নিয়ে মার্কিন বাণিজ্য দপ্তর এবং মন্ত্রীকে চিঠি দিলেও বৈঠকের আমন্ত্রণ জানায়নি মার্কিন প্রশাসন। তবে শুক্রবার অনলাইনে একটি বৈঠকের সময় দিয়েছে দেশটি। বাণিজ্য উপদেষ্টা সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান। কর্মকাণ্ড যথেষ্ট গতিশীলতার সাথে আগাচ্ছে এবং আমরা আমাদের অবস্থানগুলোকে সঠিকভাবে তুলে ধরেছি। সক্ষমতার ভিত্তিতে আমাদের যা করণীয় সেই তুলে ধরার পরিপ্রেক্ষিতে আমরা এখন ওনাদের থেকে যেটা বলেছে আমন্ত্রণের অপেক্ষায় আছে, আমন্ত্রণ পেলেই চলে যাব। তবে বাংলাদেশ এখনো আশা করছে তৃতীয় দফা বৈঠক হবে, যেখানে উপস্থাপন করা হবে বাংলাদেশের পক্ষে নতুন কিছু প্রস্তাব। তবে চিন্তার বিষয়, মার্কিন পাল্টা শুল্ক নিয়ে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলো অনেকটা এগিয়ে, ফলে তীব্র প্রতিযোগিতায় পড়বে দেশের পোশাক খাত। বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করে আমরা কেন কাজ করব? এটা একটা সম্পূর্ণ অবান্তর প্রশ্ন। আমরা যা প্রচেষ্টা করছি তাহলে তার আন্তঃমন্ত্রণালয়ের মিটিংয়ের দরকার হয় না। তাহলে তো কোনো একটা নির্দিষ্ট কিছু মেনে নিয়ে কাজটা করে ফেললে হয়ে যায়। সো আমরা তো স্বার্থপূর্ণ করার প্রশ্ন আসলে পরিশ্রমের দরকার কেন? যুক্তরাষ্ট্র বাংলাদেশের পোশাকের বড় গন্তব্য। দেশটিতে বাংলাদেশের রপ্তানি বছরে প্রায় $8 বিলিয়ন, যার 85% তৈরি পোশাক। বর্তমানে 15% শুল্ক দিতে হলেও 1 আগস্ট থেকে এটি 50% দাঁড়াবে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। রাশিয়ার পূর্বাঞ্চলে 49 আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। দুপুরের নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে উড়োজাহাজটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর ইন্টারফ্যাক্স ও তাসসহ দেশটির বেশ কয়েকটি বার্তা সংস্থা কর্তৃপক্ষের বরাতে জানায়, উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে ও এতে থাকা 49 আরোহীর কেউই বেঁচে নেই। স্থানীয় জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, সাইবেরিয়া ভিত্তিক আঙ্গারা নামে বিমান সংস্থা দ্বারা পরিচালিত বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের দিকে যাওয়ার সময় রাডার স্ক্রিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটিতে 5 শিশুসহ 43 জন যাত্রী ছিলেন। এছাড়া এতে 6 জন ক্রু সদস্য ছিলেন। এখন এ পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য সব আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। ধন্যবাদ সবাইকে।